এই আইফোন 14 এর সাথে ম্যাক্সিমাম মানুষজন দেখলাম যে আইফোন 13 কে মিক্সড করে ফেলে, বলতেছে যে আইফোন 13 আর 14 একদমই সেম। বাট আমি কিছুদিন আগেই দেখলাম যে আইফোন 13 ইউজ করছি এবং লং টাইম ইউজ করছি, বাট এখন এই 14 ইউজ করে আমার কাছে যেটা মনে হয়েছে যে আইফোন 13 থেকে 14-এ অনেকটাই ডিফারেন্স আছে। যেরকম এর ক্যামেরাতে অনেকটাই আপগ্রেড বলতে পারেন, এর ক্যামেরাতে এখন সিনেমাটিকে আপনি 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন এই 14-এ। তাছাড়াও ক্যামেরার যে ছবির কোয়ালিটি সেইটাও কিন্তু 13 থেকে অনেকটাই ইমপ্রুভড। আইফোন 13-এর র্যাম কিন্তু 4GB, বাট এই 14-এ র্যাম হয়ে গেছে 6GB। তো এই জায়গায় কিন্তু আপনি পারফরমেন্সের একটা ডিস্টেন্স দেখতে পাবেন, যদিও কিনা চিপ সমান, বাট চিপটা যদি সেম হয়ে থাকে তারপরে দেখা যায় যে এটার পারফরমেন্সের মধ্যে একটু মানে এদিক সেদিক আপনি দেখতে পাবেন। আপনি যদি 2-4 হাজার টাকা বাড়িয়ে এরকম 14 নিতে পারেন, আমার মনে হয় যে 13 থেকে অনেক বেশি ভালো হবে। আমি শিওর না যে আপনি 2-4 হাজার টাকা বাড়াইলে এরকম 14 পাবেন কিনা। এই 14টা কিন্তু এখন মোটামুটি 60,000 টাকা প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে, এবং এই 60,000 টাকা প্রাইস রেঞ্জে কিন্তু আইফোনেরই অনেকগুলো কম্পিটিটর আছে এই প্রাইস রেঞ্জে, মানে ইউজড মার্কেটে বাংলাদেশের ক্ষেত্রে। যেরকম আইফোন 14 রয়েছে, 12 প্রো ম্যাক্স রয়েছে, 13 প্রো রয়েছে। তো এতগুলো ডিভাইসের মধ্যে আমার মনে হয় না যে এই 14টা খুব বেশি একটা সুবিধাজনক অবস্থায় আছে, যার জন্য এই পিচিকে নিয়ে কেউই কথা বলতেছে না। আমি একটু সাহস করে আসলাম যে এই পিচিটার কি অবস্থা কিছুদিন ইউজ করে আপনাদেরকে জানাই। তো শুরুতেই বলি, যদি আপনি একটা সলিড ডিভাইস কিনতে চান ক্যামেরার জন্য কিংবা পারফরমেন্সের জন্য, সব দিক দিয়ে ওভারঅল চিন্তা করে, তাহলে আমি বলবো যে এই প্রাইস রেঞ্জে আপনি 13 প্রো যে ডিভাইসটা রয়েছে সেটাই আপনি দেখেন। আর যদি আপনি এই 14-এ ইন্টারেস্টেড থেকে থাকেন তাহলে আপনি বাকি ভিডিওটা দেখেন, কারণ এইটাতে আহামরি এত ডিফারেন্স নাই, ছোটোখাটো কিছু ডিফারেন্স রয়েছে যেটা নিয়ে একটু আগে অলরেডি কথা বলে ফেলছি। তো আপনি এই ধরনের ইউজড আইফোন যদি কিনতে চান কিংবা ইউজড স্যামসাং ফোন কিংবা পিক্সেল অথবা নতুন যে কোনো ডিভাইস কেনার জন্য কিন্তু এমকে মোবাইল পয়েন্টে যোগাযোগ করতে পারেন। তারা আমাদেরকে আজকের এই ভিডিওটা করতে সাহায্য করেছে। তাদের সকল কিছু লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই ঘুরে আসবেন। এর ডিজাইন কিন্তু একদমই 13-এর মতো, কোনো অবস্থাতেই কোনো চেঞ্জ নাই। 100%-এর মধ্যে 100%ই হচ্ছে এটা 13। হ্যাঁ, কোনো অবস্থাতেই কোনো চেঞ্জ নাই। ইভেন এখন যে 15টা চলতেছে সেই 15-এর মতোই কিন্তু এটা দেখতে, বাট 15-এর যে ব্যাক সাইডটা রয়েছে এর ব্যাক সাইডটা কিন্তু ফ্রস্টেড গ্লাস করে দেওয়া হয়েছে ম্যাট কালার, যেটা আমার কাছে এই গ্লসি থেকে ম্যাটটা অনেক বেশি ভালো লাগে। দেখেন যে গ্লসিটা কত বিশ্রী অবস্থা হয়ে যায়। তাছাড়া ডিজাইন নিয়ে মনে হয় না যে কথা বলার কিছু আছে, বাট এটা হাতে নিতে একটু কমফোর্টেবল। যেরকম প্রো কিংবা প্রো ম্যাক্স ডিভাইসগুলো হাতে নিতে খুবই আনকমফোর্টেবল লাগে, এই এজগুলো অনেক বেশি শার্প হয়ে থাকে। বাট এই 14টা আমার কাছে মনে হচ্ছে যে 13 থেকেও একটু মানে এজগুলোকে কার্ভ করে দেওয়া হয়েছে, যেটা আমার কাছে 13 থেকে একটু কমফোর্টেবল লাগতেছে। ইভেন আমি যখন 15 ইউজ করলাম তখন এইটা থেকে আরও কমফোর্টেবল ছিল এটা, মানে দিন দিন কমফোর্টেবল হচ্ছে। এখন 16 হাতে নিয়ে নাই, 16 হাতে নিলে হয়তো বুঝতে পারবো যে ওইটার কী অবস্থা। আর আপনারা হয়তো সবাই অলরেডি জানেন যে 16-এ কিন্তু এই ডিজাইনটা থাকছে না। এই ডিজাইনটা আমরা 3টা মডেলে দেখলাম, বাট 16-এ এসে কিন্তু নিচের দিকে চলে গেছে, মানে 12-এর ভাই ব্রাদার হয়ে গেছে। আর বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, আইফোনের বিল্ড কোয়ালিটি নিয়ে আমি কোনো সময় কথা ওইভাবে বলতে চাই না, কারণ আইফোনের বিল্ড কোয়ালিটি সত্যি বলতে অনেক বেশি ভালো হয়ে থাকে। আইফোন 14 সিরিজটা যখন লঞ্চ হয় তখন 14 প্রো এবং 14 প্রো ম্যাক্সের মধ্যে ডাইনামিক আইল্যান্ড দিলেও এটাতে কিন্তু সেই 13-এর যে নস, সেই নস নিয়ে আপনাকে পড়ে থাকতে হবে, এবং 15, 16 এগুলোতে এখন কিন্তু ডাইনামিক আইল্যান্ড আছে। বাট এইটার কারণে অনেকটাই ফোনটা ব্যাকডেটেড লাগে। এটাতে যদি নস না থেকে ডাইনামিক আইল্যান্ড থাকতো তাহলে আমার মনে হয় যে অনেক বেশি ভালো হতো। এই 14-এ ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.1 ইঞ্চির একটা সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, যেটাতে থাকছে HDR10+ সাপোর্ট, তার পাশাপাশি ডলবি ভিশনের সাপোর্ট থাকছে। এবং এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস 1200 নিটস, যেটা আপনাকে আউটডোরে খুব ভালো একটা সাপোর্ট দিবে। আইফোনের সবথেকে ভালো ব্যাপার হচ্ছে যে খুব দ্রুতই ডিসপ্লের ব্রাইটনেস কমে যায় না। স্যামসাংয়ের একদম S24 আলট্রাও আমি ইউজ করে দেখলাম যে আউটডোরে যখন ইউজ করি খুব লং টাইম ইউজ করা যায় না, একটু ওভারহিট হলেই দেখা যায় যে ডিসপ্লের ব্রাইটনেস খুব বেশি কমে যায়। বাট এই 14 ইউজ করলাম, 13 ইউজ করলাম, ওইগুলোতে ডিসপ্লের ব্রাইটনেস কমে যাওয়ার এই প্রবলেমটা আমি ফেস করি না। হ্যাঁ, কমে, এটা একদমই কম, স্যামসাংয়ের মতো এত বেশি কমে যায় না। তাছাড়া ডিসপ্লের কোয়ালিটি খুবই মাখন লেভেলের ছিল, ডিসপ্লে নিয়ে কোনো অবস্থাতেই কোনো কমপ্লেন নাই। বাট ওই যে এখনও পর্যন্ত 16-এ এসেও তারা 60 হার্জ ইউজ করতেছে, তো এই 14 নিয়ে এই 60 হার্জ মানে হায়ার রিফ্রেশ রেট নিয়ে কথা বলা মনে হয় যে পাপের বিষয়, তো এটা নিয়ে আর আমরা কথা বললাম না। তাছাড়া এই ডিসপ্লেটা একদমই মাখন লেভেলের ছিল, ডিসপ্লে নিয়ে কারোরই কোনো কমপ্লেন থাকার কথা না। আইফোন 13 এবং 14-এ এসওসি হিসেবে ইউজ করা হয়েছিল বায়োনিক A15 যে চিপটা রয়েছে সেটা, কোনো অবস্থাতেই কোনো চেঞ্জ নাই। বাট এই 14-এ এসে 2GB র্যাম বাড়ছে। আমরা দেখেন যে সাধারণত কিন্তু আইফোনের র্যাম নিয়ে এত বেশি মাতামাতি দেখি না, কারণ আইফোনে 4GB র্যাম দিয়ে যেই পারফরমেন্স দেখাইতে পারে সেইটা অ্যান্ড্রয়েডে মানে 16GB 17GB দিয়ে 20GB দিয়েও হচ্ছে যে এরকম পারফরমেন্স দেখাইতে পারে না। আর হচ্ছে অ্যান্ড্রয়েড মার্কেটে তো এখন নতুন এক মূলা আসছে, সেটা হচ্ছে ভার্চুয়াল র্যাম নামের, এটা নিয়ে আমরা ডেডিকেটেড একটা ভিডিওই বানাবো। তো এইটাতে এসে 13 থেকে মাত্র 2GB র্যাম বাড়ছে, যার কারণে কিন্তু আপনি মাল্টিটাস্কিং একটু ভালো সাপোর্ট পাবেন। ইভেন যদি গেমিং করতে যান সেই জায়গায় কিন্তু আপনি 13 থেকে এটাতে একটু বেটার পারফরমেন্স পাবেন। বাট ডিফারেন্সটা কিন্তু আহামরি হবে না, হয়তো বা 10 to 15% এরকম একটা ডিফারেন্স হতে পারে,
যার কারণে আমার মনে হয় যে যদি আপনি 5,000 টাকা ডিফারেন্সের কারণে এই 14টাকে স্কিপ করেন, এটা একটা বোকামি হবে। আপনি 5,000 টাকা বাড়িয়ে আমি বলবো যে 13 না নিয়ে 14 নেন। 13 থেকে এখন 14 কিন্তু ক্যামেরাতেও একটু চেঞ্জ আসছে, এটা আহামরি ডিফারেন্স আমি বলবো না, স্লাইটলি ডিফারেন্স। যেরকম আইফোন 13 কিন্তু প্রথমবারের মতো তারা সিনেমেটিকটা ইন্ট্রোডিউস করে, বাট ওইটাতে ছিল কিন্তু সর্বোচ্চ ফুল এইচডি, বাট এটাতে এসে কিন্তু 4K 30 FPS আপনি সিনেমেটিক ভিডিও করতে পারবেন, এবং সিনেমেটিকের যে এইচ ডিটেক্টটা সেটা কিন্তু 13 থেকে এই 14 একটু বেটার, এবং আমার কাছে সব মিলে ওভারঅল ভিডিও কোয়ালিটি এই 14-এ বেটার মনে হয়েছে 13 থেকে। ইভেন ইমেজ কোয়ালিটিতেও আমি দেখলাম যে 13 থেকে 14-এ অনেকটাই ইমপ্রুভড। এর ব্যাক সাইডে কিন্তু দুইটাই ইউজ করা হয়েছে 12 মেগাপিক্সেলের ক্যামেরা। এর মেইন লেন্সের অ্যাপারচার f1.5 যেটা 26 মিলিমিটার, এবং এর যে আলট্রাওয়াইড লেন্সটা রয়েছে সেটার অ্যাপারচার f2.4, এবং এটা 30 মিলিমিটারের একটা লেন্স। এর প্রত্যেকটা লেন্স দিয়েই কিন্তু আপনি 4K 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। এই 14-এর কিছু ছবির স্যাম্পল দিয়ে আপনি জাস্ট ছবির স্যাম্পলগুলো দেখেন, তাহলেই আশা করি বুঝতে পারবেন। এবং আমি আই কার্ডে 13-এর ছবির স্যাম্পলগুলো দিয়ে রাখবো, যাতে করে আপনারা নিজে থেকে একটু কম্পেয়ার করতে পারেন যে 14 থেকে 13 ভালো নাকি 13 থেকে 14 নেওয়া ভালো হবে। জাস্ট আপনারা একটু মিলিয়ে নেন, তাহলেই আশা করি যে আপনারা নিজে থেকেই বুঝতে পারবেন বিষয়টা। অলসো এর সেলফি ক্যামেরাতে কিন্তু একটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা থাকতেছে, যেটার অ্যাপারচার f1.9, এবং এইটা দিয়েও আপনারা পোর্ট্রেট ভিডিও করতে পারবেন। এবং এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে যখন আমি পোর্ট্রেট ভিডিও করতে যাই, তখন দেখলাম যে চুল একটু ব্লার করে দিতেছে, এইচ ডিটেক্ট ঠিকঠাক করতে পারতেছে না, যেটা আইফোনে নর্মালি করে থাকে। দেখা যায় যে এই প্রাইস রেঞ্জে যদি আপনি কোনো স্যামসাংয়ের একটা ডিভাইস নেন, যেরকম S22 কিংবা S23 এই ডিভাইসগুলো নেন, তাহলে দেখতে পারবেন যে এইটা থেকেও ভালো এইচ ডিটেক্ট করতে পারতেছে সেই পোর্ট্রেট ভিডিওতে। কিন্তু ভিডিওর কোয়ালিটি যদি ওভারঅল আপনি চিন্তা করতে যান, তাহলে কিন্তু আইফোন এই জায়গায় অবশ্যই উইনার হয়ে যায়। কারণ আইফোনের যে স্মুথনেস কিংবা একটা লেন্স থেকে আরেকটা লেন্সের যে লেন্স সুইচিং, সব ওভারঅল যদি মিলাইতে যান, তাহলে ক্যামেরার দিক দিয়ে আইফোনই সবসময় এগিয়ে থাকে। বাট স্টিল পিকচারের ক্ষেত্রে কিন্তু দেখা যায় স্যামসাং অনেক দিক দিয়ে এগিয়ে যায়, যেসব বিষয় নিয়ে এই ভিডিওতে আমরা কথা না বলি। এটা হচ্ছে আইফোন 14-এর ফ্রন্ট ক্যামেরার ভিডিও, এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি 4K 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করলে এরকম একটা ভিডিও কোয়ালিটি পাবেন। অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি যে কোনো ধরনের ভিডিও কাজ চালিয়ে নিতে পারবেন, কাজ না একদম ভালোভাবেই কাজ চালিয়ে নিতে পারবেন। আর ভিডিও কোয়ালিটি খুব ভালো ছিল। ইভেন যদি আপনি হেঁটে হেঁটে ভিডিও করতে চান। আর এটা হচ্ছে এর ব্যাক ক্যামেরার ভিডিও, এখন রেকর্ড হচ্ছে 4K 30 FPS এ। এটা হচ্ছে এর মেইন লেন্স, সরি এটা হচ্ছে এর আলট্রাওয়াইড লেন্স। এখন সুইচ করলাম হচ্ছে এর মেইন লেন্সে। আইফোনের সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে এইটাই যে একটা লেন্স সুইচিং করা। যদি আপনি S24 আলট্রাও কিনেন, তাহলে এরকম স্মুথ মানে লেন্স সুইচিং পাবেন না। যে এই যে দেখেন যে একটা লেন্স থেকে যখন একটা লেন্স সুইচ করে, তখন মানে এটা খুবই স্মুথলি সুইচ হয়। এটা হচ্ছে এর আলট্রাওয়াইড ভিডিও, এবং এর আলট্রাওয়াইড দিয়ে আপনি অনায়াসেই যে কোনো ধরনের ব্লগ করতে পারবেন। এর আইফোন 14 প্লাস যেটা রয়েছে, সেটা নিয়ে আমি ইন্ডিয়াতে গেছিলাম এবং প্রচুর পরিমাণের ব্লগ বানাইছি। এটার ভিডিও কোয়ালিটি এবং ওইটার ভিডিও কোয়ালিটি একদমই সেম। জাস্ট আপনি চাইলে ওই ব্লগগুলোও দেখতে পারেন। ওই ব্লগগুলো ম্যাক্সিমাম টাইম এর আলট্রাওয়াইড কিংবা মেইন লেন্স এই দুটো ব্যবহার করেই করা হয়েছে। ম্যাক্সিমাম টাইমই আলট্রাওয়াইড ব্যবহার করেছি। তো এটা হচ্ছে এর আলট্রাওয়াইডের ভিডিও কোয়ালিটি, অ্যান্ড অলসো এটা হচ্ছে এর মেইন লেন্সের ভিডিও। এই ছোটোখাটো কিউট ডিভাইসগুলো ম্যাক্সিমাম মানুষজন পছন্দ করে, কিন্তু পছন্দ করে না হচ্ছে এটাতে থাকা ব্যাটারি ব্যাকআপ। এই 14-এ ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 3279 mAh একটা ব্যাটারি, যেই ব্যাটারি দিয়ে আপনি একদিন অনায়াসে পার করতে পারবেন, যদি কিনা আপনি রেগুলার ইউজ করেন, মানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এই ধরনের টুকটাক ইউজ করেন, ক্যামেরা ইউজ করেন কিংবা গেমিং করেন, তাহলে কিন্তু আপনাকে মোটামুটি 4 ঘন্টার মধ্যেই এটার অবস্থা খারাপ হয়ে যাবে। ইভেন কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে 4 ঘন্টারও কম ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে। অবশ্যই এই ডিভাইসগুলো ব্যাটারি ব্যাকআপ এত বেশি দিবে না, এটাই স্বাভাবিক, একদমই পিচ্ছি একটা ব্যাটারির ভিতরে। তো এটা দিয়ে যদি আপনি গেমিং করার জন্য নিয়ে থাকেন, এত ছোট্ট একটা স্ক্রিনে গেমিং করবেন, সেটা নিয়ে আমি এখন আর বলতে চাই না। গেমিং করতে পারবেন যদি আপনার কাছে এই ছোটো ডিসপ্লে নিয়ে কোনো ধরনের প্যারা না হয়। এটার ব্যাটারি ব্যাকআপ আপনি আহামরি ভালো পাবেন না যদি আপনি রেগুলার ইউজ করেন, মানে ডেইলি লাইফে যে ইউজগুলো আমরা করে থাকি, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, এগুলো যদি ইউজ করেন, আপনি মোটামুটি টেনে একদিন পার করতে পারবেন। তাছাড়া কিন্তু আপনাকে ব্যাটারি ব্যাকআপের জন্য আপনাকে একটা পাওয়ার ব্যাঙ্ক ক্যারি করতে হবে, যেটা আইফোন ইউজার যারা খুব ভালো করেই জানে যে কী করতে হবে। আর আমার হাতের এই ডিভাইসটার ব্যাটারি হেলথ 89%, যেটা দিয়ে আমি একদিন অনায়াসেই পার করতে পারতেছিলাম, কোনো অবস্থাতেই ঝামেলা হচ্ছিল না। কারণ আমি খুব হেভি ইউজ করি না, ইভেন এত গেমিংও করি না, টুকটাক দেখা যায় যে ক্যামেরা ইউজ করতেছিলাম। আপনি যদি হেভি ক্যামেরা ইউজ করেন, তখন কিন্তু ব্যাটারি ব্যাকআপ খারাপ হবে। বাই দ্য ওয়ে, আরেকটা কথা বলতে একদমই ভুলে গেলাম, যেরকম 13 ডিভাইসটা ভিডিও করতে গেলে কিংবা গেমিং করলে যেই পরিমাণের হিট হচ্ছিল, এই 14টা 13 থেকে একটু কম হিট হচ্ছিল। সব কিছু সেম রেখে, মানে চিপসেট সেম, ব্যাটারি অলমোস্ট সেম, ডিজাইন সেম, সব কিছু সেম রেখেও এই 14টা কেন জানি একটু কম হিট হচ্ছিল, যে ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগছে। 13 দিয়ে দেখা যায় যে 5-7 মিনিট ভিডিও করার পরেই ফোন আগুনের মতো গরম হয়ে যাচ্ছিল, বাট এই 14-এর ক্ষেত্রে এটা কম হচ্ছিল। হ্যাঁ, গরম হচ্ছিল অবশ্যই, বাট গরমটা একটু কম হচ্ছিল। তো আমরা ভিডিওর অলমোস্ট শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমার কথা হচ্ছে যে আপনি 60,000 টাকা প্রাইস রেঞ্জে এই 14 নেবেন কিনা। আমি বলবো যে এই 14টা না নেওয়াই ভালো, কারণ এই 14 না নিয়ে যদি আপনি 13 প্রো যে ডিভাইসটা রয়েছে
সেটা নেন, অবভিয়াসলি আপনি ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে সব কিছুই আপনি ভালো পাবেন। যদিও কিনা ওই 13 প্রো যেটা রয়েছে সেটার ডিসপ্লেতে গ্রিন লাইন পড়ে যাওয়ার কিছু রেকর্ড রয়েছে, বাট ওই রিস্ক নিয়ে কিন্তু আপনাকে নিতে হবে। যদি আপনি এই দিক দিয়ে সেফ থাকতে চান তাহলে এই 14 আপনি চালিয়ে নিতে পারেন। তাছাড়া ওভারঅল যদি চিন্তা করতে যাই 14 থেকে 13 কিন্তু অনেক বেশি ভালো হয় 60,000 টাকা প্রাইস রেঞ্জে। আর যদি আপনার বিগার ফোন দরকার হয় তাহলে কিন্তু 12 প্রোটা দেখতে পারেন, যেটার ভিডিও আমাদের কিছুক্ষণ আগেই পাবলিশ হয়েছে, আপনি চাইলে আই কার্ডে দেখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।